প্রশ্ন আসতে পারে, আমরা রিসার্চ কিভাবে শুরু করব? আমরা আগেই বলেছি, সায়েন্টিফিক মেথড শুরু হয় অবজারভেশন দিয়ে। অর্থাৎ একজন গবেষক প্রথমে তার চারপাশ অবজার্ভ করে, কিছু অস্বাভাবিক দেখলে সেখানে একটি প্রশ্ন তৈরি হয়। আমরা যদি একটা সহজ এক্সাম্পল দিই, মনে করি মিঠু নামের একজন স্টুডেন্ট দেখলো তাদের ক্যাম্পাসে, মফিস লেক অথবা অন্যান্য পুকুরগুলোতে পূর্বের তুলনায় অতিথি পাখি এখন কম আসে এবং পুকুরের পানির রং চেঞ্জ হয়ে গেছে। এটা ছিল তার অবজারভেশন। তার মাথায় প্রশ্ন আসলো, পানির রং কেন পাল্টালো? অথবা যেখানে আগে অনেক অতিথি পাখি আসতো, এখন তারা আসছে না কেন? এই কিউরিওসিটি থেকেই সে লিটারেচার সার্চ করা শুরু করলো। সে গুগল স্কলার, পাবমেড বা আদার্স জায়গা থেকে লিটারেচার রিভিউ করতে করতে দেখলো অনেক বিশ্ববিদ্যালয়ে এরকম ঘটনা ঘটেছে। আর অনেক ক্ষেত্রে এর জন্য দায়ী মূলত ল্যাব ভিত্তিক কেমিক্যাল ওয়েস্ট, যা ড্রেনেজের মাধ্যমে পুকুরে গিয়ে পড়ে। এখন মিঠু একটি হাইপোথিসিস তৈরি করলো, সম্ভবত তাদের সায়েন্স ফ্যাকাল্টির ল্যাব থেকে নির্গত কেমিক্যাল তাদের পুকুরের পানি দূষণ করতেছে এবং এর ফলে পূর্বের তুলনায় অতিথি পাখি এখন কম আসতেছে। সে তার হাইপোথিসিসকে টেস্ট করার জন্য কয়েকটি স্টেপ নিল। প্রথমে পুকুরের পানির স্যাম্পল কালেক্ট করলো, ল্যাব টেস্ট করে চেক করলো তার কেমিক্যাল লেভেল, অন্য বছরের রিপোর্টের সাথে সেটা কম্পেয়ার করলো। এর পাশাপাশি সে অতিথি পাখির উপস্থিতির একটা রেকর্ড তৈরি করলো। পরবর্তীতে এই ডাটাগুলোকে সে অ্যানালাইজ করে দেখলো, যখনই পুকুরের পানির কেমিক্যাল কনসেন্ট্রেশন বেশি হচ্ছে, ঠিক তখনই অতিথি পাখির উপস্থিতি কম থাকতেছে এবং তখনই পানির রং চেঞ্জ হয়ে যাচ্ছে। সুতরাং তার হাইপোথিসিস প্রাথমিকভাবে ঠিক আছে। আর এইভাবেই একটা সিম্পল অবজারভেশন থেকে শুরু হওয়া প্রশ্ন লিটারেচার রিভিউ, হাইপোথিসিস ফর্মুলেশন, ডাটা কালেকশন এবং অ্যানালাইসিসের মাধ্যমে একটি ভ্যালিড কনক্লুশনে এসে পৌঁছালো। আর এটাই হলো রিসার্চ করার একটি বাস্তব প্রক্রিয়া। এটি ছিল একটি সহজ আইডিয়া, তাই না? তাহলে এখন যদি প্রশ্ন আসে, আমাদের যাদের ল্যাব অ্যাক্সেস নাই তারা কিভাবে রিসার্চ শুরু করতে পারে? সেক্ষেত্রে একটি কম্পারেটিভলি কমপ্লেক্স এবং একটি ইন্টিগ্রেটিভ আইডিয়া শেয়ার করতেছি, যেখানে মেডিসিন, বায়োলজি এবং বায়োইনফরমেটিক্স ফিল্ড যুক্ত আছে। আমরা কেউ অসুস্থ হয়ে ডাক্তারের কাছে গেলে তিনি আমাদের সিমটমস শুনে কিছু টেস্ট দেন। কি জন্য? আমাদের কোন ডিজিজ হয়েছে সেটা ডিটেক্ট করার জন্য। তাহলে এখানে কি একটা প্রশ্ন আসছে না, একটি টেস্ট কিভাবে বলতে পারে আমার কোন ডিজিজ হয়েছে? এটাকে যদি আমরা পূর্বের এক্সাম্পলে নাই রিপ্রেজেন্ট করি, তাহলে বলতে পারি আমাদের পূর্বের রিসার্চার মিঠু, তার বন্ধু অভি, তার জয়েন্টে জয়েন্টে ব্যথা, মাঝে মাঝে জ্বর, মুখে ঘা বা র্যাশ অথবা টায়ার্ডনেস। সে এই সিমটমসগুলো একজন ডাক্তারের কাছে বললে ডাক্তার তাকে এএনএ টেস্ট করতে দিলেন। এএনএ অর্থাৎ অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি টেস্ট। রেজাল্ট পজিটিভ আসলে ডাক্তার তাকে বলল তার এসিলি ডিজিজ হয়েছে। উল্লেখ্য যে এসিলি অর্থ সিস্টেমেটিক লুপাস এরিথ্রোমেটাসাস, যা একটি অটোইমিউন ডিজিজ। এখানে সেই প্রশ্ন আসছে, এএনএ টেস্ট কিভাবে বলতে পারে অভির এসিলি ডিজিজ হয়েছে? এখন অভি আর মিঠু দুজনে ঠিক করলো তারা এসিলি ডিজিজ নিয়ে রিসার্চ করবে। সেজন্য তারা লিটারেচার রিভিউ করা শুরু করলো এবং লিটারেচার রিভিউ শেষ করে তারা এই সিদ্ধান্তে আসলো যে তারা একটি বেটার বায়োমার্কার আইডেন্টিফাই করবে এসিলি ডিজিজের জন্য। এই জন্য তাদের প্রথম স্টেপ কি? ডাটা কালেকশন অর্থাৎ স্যাম্পল কালেকশন। যেহেতু তাদের ল্যাব অ্যাক্সেস নেই, সেজন্য তারা পাবলিকলি অ্যাভেলেবল ডাটাসেট ডাউনলোড করলো, যেখানে এসিলি ডিজিজে আক্রান্ত রোগী এবং হেলদি পার্সনের জিন এক্সপ্রেশন ডাটা রয়েছে। তারা ডিইজি অর্থাৎ ডিফারেন্সিয়ালি এক্সপ্রেসড জিন এবং ডাব্লিউজিসিএনএ অর্থাৎ ওয়েটেড জিন কো এক্সপ্রেশন অ্যানালাইসিস, এই দুইটি মেথড অ্যাপ্লাই করে ডিটেক্ট করলো কোন জিনগুলা এসিলি ডিজিজ হওয়ার জন্য রেসপন্সিবল। এখন তারা দেখতে চাই এই জিনগুলা বায়োলজিক্যাল প্রসেস এবং কোন পাথের সাথে যুক্ত আছে। এই জন্য তারা ফাংশনাল ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস মেথড অ্যাপ্লাই করলো, যেখানে জিন অন্টোলজি অর্থাৎ গো এবং কেক পাথের মাধ্যমে তারা দেখলো কোন জিনগুলা ইমিউন রেসপন্স, কোনগুলা ইনফ্লামেশন এবং কোনগুলা লুপাস মেকানিজমের সাথে যুক্ত আছে। এভাবে তারা মোস্ট রিলিভেন্ট জিনগুলা আইডেন্টিফাই করলো, যেগুলা পটেনশিয়াল বায়োমার্কার হওয়ার উপযুক্ত। রিসার্চে সবসময় ভ্যালিডেশন একটি গুরুত্বপূর্ণ স্টেপ। তারা ভ্যালিডেশন করার জন্য ইনসিলিকো বিভিন্ন স্টেপ নিতে পারে, যেমন ক্রস ভ্যালিডেশন অথবা রক কার্ভ অ্যানালাইসিস। এখন পর্যন্ত তারা যে কাজটুকু করছে, তারা চাইলে এই কাজটুকুর মাধ্যমে একটি রিসার্চ পেপার বের করতে পারে। যদি তাদের ল্যাব অ্যাক্সেস থাকতো, তারা কিউপিসিআর এর মাধ্যমে জিন এক্সপ্রেশনগুলো দেখতে পারত, অথবা ওয়েস্টার্ন ব্লট বা এলিসা এর মাধ্যমে প্রোটিনটা ডিটেক্ট করতে পারতো, অথবা ফ্লো সাইটোমেট্রি এর মাধ্যমে সেল স্পেসিফিক এক্সপ্রেশনগুলো দেখতে পারতো। তাহলে ভ্যালিডেশনটা আরো বেশি গ্রহণযোগ্যতা পেত। এখন যদি তারা এই বায়োমার্কারকে রিয়েল ওয়ার্ল্ডে অ্যাপ্লাই করতে চায়, তাহলে তাদের নেক্সট স্টেপ কি হতো?
তখন তারা ক্লিনিক্যালি ট্রায়াল দিত। কিছু পেশেন্টের উপরে এই বায়োমার্কারটা ইউজ করা হতো। যদি রেজাল্ট ভালো আসতো তারা তখন বিভিন্ন রেগুলেটরি অফিস আছে যেমন FDA অথবা DGDA, এখানে এই তথ্যগুলা পেশ করতো। তারা যদি দেখতো যে এই বায়োমার্কারটি আসলে কাজ করতে সক্ষম, তাহলে তারা এটার অ্যাপ্রুভাল দিত এবং তখন এই বায়োমার্কারটি আমরা রিয়েল ওয়ার্ল্ডে অ্যাপ্লাই করতে পারতাম। তাহলে এটা ছিল একটি কমপ্লেক্স প্রসেস।